নমস্কার, আমি ডাক্তার ভীম নস্কর আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল এসএইচকে হোমিওপ্যাথি। এসএইচকে হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউব তথা সমস্ত দর্শক বন্ধুকে জানাই আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতা লেদার কমপ্লেক্স এরিয়া তথা দক্ষিণ চব্বিশ পরগনা। তো বন্ধুরা, আপনারা বাঁশ দেখেছেন? বাঁশ অনেকে বলে না পিছনে বাঁশ দেবো, সেই বাঁশের কথাই বলছি, অর্থাৎ শেষের দিনে যে বাঁশ মানুষের দরকার হয় সেই বাঁশ। হ্যাঁ বন্ধুরা, এই বাঁশ থেকে কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হয়। এটা একটা কনস্টিটিউশনাল হোমিওপ্যাথিক মেডিসিন, বিশাল বড় একটা মেডিসিন, অর্থাৎ এর জার্নিও এরকম লম্বা, বোঝাটাও অত্যন্ত পরিমাণে কঠিন হয়ে যায়। এই বাম্বুসা থেকে যে হোমিওপ্যাথিক ওষুধটা তৈরি হয় এর নাম হলো বাম্বুসা অরন্ডোনেসিয়া হোমিওপ্যাথিক উরুন্ডোনেসিয়া হোমিওপ্যাথিক মেডিসিন। অর্থাৎ আমি যখনই আপনাদের কাছে উচ্চারণ করব বাম্বুসা বলেই উচ্চারণ করব, অর্থাৎ বাম্বুসা হোমিওপ্যাথিক মেডিসিন, এটাই মনে করে রাখলে হবে। আর এটা একটা লম্বা হোমিওপ্যাথিক মেডিসিন আছে, অর্থাৎ অনেক বড় একটা মেডিসিন, বোঝাও অনেকটা পরিমাণে কঠিন। তো এই মেডিসিনের জার্নি নিয়ে আমি আজকে আপনাদের কাছে আলোচনা করব। দেখুন, যেমন নাক্স ভূমিকা, সিপিয়া, পালসেটিলা এইরকম বড় বড় হোমিওপ্যাথিক মেডিসিন আছে, এই বাম্বুসারও একটা এইরকম বড় একটা হোমিওপ্যাথিক মেডিসিন। তো চলুন আজকে আমি এই বাম্বুসার জার্নি নিয়ে আলোচনা করব, প্লাস এই বাম্বুসার যে রুগী কিরকম ভাবে ডাক্তারখানাতে এসে আচরণ করে বা একটা রুগীর উদাহরণও আমি আপনাদের কাছে আলোচনা করব, এর ফিজিক্যাল অনেক কিছু আলোচনা করব, মেন্টাল সিমটম আলোচনা করব। আজকে এই ভিডিওটা যদি আপনারা দেখেন তো অনেক অনেক বই পড়ার আপনারা সমান হবে। অর্থাৎ আপনারা জানেন যে র্যাডার একটা কত বড় সফটওয়্যার, সেখানে লক্ষ টাকা খরচা করতে হয়। সেই র্যাডার থেকে অনেক অনেক রুব্রিক নিয়ে আমি আপনাদের কাছে আলোচনা করব, যেটা একটা বইতে আপনারা মিলে পাবেন না। একটা ভিডিও দেখলে আপনাদের অনেক অনেক বই কেনার সমান হয়ে যাবে, পড়ার সমান হয়ে যাবে। তাহলে কেন এত বইয়ের পিছনে ছুটবেন? একটা ভিডিও দেখলে আপনাদের অনেক কিছু জ্ঞান অর্জন হবে। তবে আমি বলিনি যে আপনারা বই পড়বেন না, অবশ্যই বই পড়তে হবে, তার সাথে এই ভিডিওটাও দেখতে হবে, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন, শুনতে পারবেন। চলুন শুরু করে যাক। এই বাম্বুসা মানে বাঁশের যে ট্র্যাকচার আপনারা দেখবেন কি লম্বা, এবং গেরো আছে প্রায় 1 হাত অন্তর একটা করে গেরো। তাহলে আমাদের যে মেরুদণ্ড আছে না, এই মেরুদণ্ডটা একটা বাঁশের মতো কিন্তু স্ট্রাকচার হিসাবে আমাদেরকে দাঁড় করিয়ে রাখে। তাহলে এই বাঁশ যেমন দেখবেন বাইরে থেকে পুরো শক্ত কঠিন দেখায়, কিন্তু ভেতরে একদম ফোবলা মানে ফাঁপা হয় বাঁশ, তেমনি এর যে পেশেন্টগুলো হয় না বাইরে থেকে দেখায় খুবই শক্তপোক্ত, কিন্তু ভিতরে একেবারে পগলা টাইপের হয়। তো এই যে বাঁশ, এরা যখন স্টিক হয়ে দাঁড়িয়ে থাকে, তেমনি এই যে মানুষ মেরুদণ্ডটা স্টিক হয়ে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। আর এই বাঁশে থেকে যে হোমিওপ্যাথিক ওষুধ যে বাম্বুসা, এটা অস্টিও আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, বাতের ব্যথা যন্ত্রণা, বিভিন্ন রকম নিউরালজিয়া ব্যথা যন্ত্রণা এবং সার্ভাইকাল স্পন্ডিলাইসিস, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইসিস, স্টিফ নেক, অনেক কিছু, ব্যাকেজ, S1, L4, L5, এখানে যে ডিসপ্রলাপস হয়ে যায়, যে কলাম আছে না, যে কলামের যে ডিসপ্রলাপস হয়ে যাবে, যেমন বাঁশের যে গেরো আছে পরপর, ঠিক মেরুদণ্ডেরও দেখবেন গেরো পরপর আছে। তো এখানে যদি কোনো ডিসপ্রলাপস হয়ে যায় তাহলে এটা একটা কঠিন ব্যাধি, কঠিন বড় রোগ। আর এই রোগের জন্য এই মেডিসিনটি একটা দুর্ধন্ত, একটা ধনন্তরী হোমিওপ্যাথিক মেডিসিন আপনারা বলতে পারেন। এছাড়াও এটা কার্টিলেজের উপরে খুব ভালো কাজ করে, কার্টিলেজেরও একটা ভালো মেডিসিন। এইসব লোকগুলো না খুবই মেহনতি লোক হয়, খুবই কাজের লোক হয়। এদের মধ্যে না কেয়ারফুলনেস, লোকাসিটি, মিউজিক ডিজায়ার ফর এক্সাইটমেন্ট, ট্রান্সকুইলিটি, এল্ডিং ডিসপোজিশন, রেসপন্সিবিলিটি, টেকিং টু সিরিয়াসলি, রোটেট পিপল হয়, ডু নট চেঞ্জ দেয়ার ওপিনিয়ন অ্যান্ড বিলিভস। যখন এরা চেয়ারফুলনেস স্টেজে ছিল তখন এরা খুবই কাজ করেছিল, এখন ডিসপ্রলাপস হয়ে গেছে, কাজ করে করে পরিশ্রম হয়ে গেছে, এখন তাদের সাপোর্টের প্রয়োজন হয়, তারা এখন সাপোর্ট চায় মানে দ্বিতীয় জনের হেল্প নিতে এরা পছন্দ করে। তখন এদের মধ্যে কি চলে আসে? ডোমিনেটিং চলে আসে, অডাসিটি চলে আসে, ডগম্যাটিক চলে আসে, এনজাইটি কনসিয়াস অ্যাবাউট চলে আসে। সব থেকে একটা বড় রুব্রিক আছে ফাস্টিজিয়াস, পারফেক্ট ওয়ে, 1, 2 ফমিনে। এদের মধ্যে কোয়ালসাম রুব্রিকও চলে আসে। এদের মধ্যে কোয়ালসাম, ট্রাইফলস, এর মধ্যে কোয়ালসাম, স্কোল্ডিংস, ট্রাইফলস অ্যাবাউট, এগুলো পাওয়া যায়। এরা না খুবই পারফেকশনিস্ট হয়, সব কিছু করার পরেও এদের সমস্যা কেন তৈরি হয়? এনজাইটি মানি ম্যাটার, এনজাইটি ফিউচার অ্যাবাউট ফিউচার হ্যাপেনিং, কেয়ার অরিনেস ফুল অফ, এনজাইটি হেলথ অ্যাবাউট, হেল্পলেসনেস ফিলিং অফ। একেবারে এরা পুওর স্টেজে চলে যায়, কিছু বলতে পারে না, এবং এদের অ্যাডাপ্টেশন এই রকম টাইপের হয়, মনে করে আমাদের সাথে একেবারে ধোকা টাইপের হয়েছে। ডেলিউশন অ্যালোং হোয়েন, delusion deceives, delusion poor, delusion forsaken feeling, delusion tired, born tired। কিছু টাইম পরে এদের লাইটের প্রয়োজন হয়, মানে দ্বিতীয় জনার এরা হেল্প
পেতে চাই, কিছু যাতে সাহায্য করে, কেউ যদি একে হিম্মত দেয়, তাহলে এই যে রুব্রিকগুলো বললাম না, এগুলো আমি ভেঙে 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 আপনাদের কাছে পুরো ডিটেলস আলোচনা করছি, তাতে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। ভিডিওটা কিন্তু অনেকটা পরিমাণে লম্বা হবে, আপনারা মন কান দিয়ে দেখবেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। ডেলিউশন অ্যালোং, হি ইজ অ্যালোং ইন দ্য ওয়ার্ল্ড, হেল্পলেসনেস ফিলিং অফ অ্যান্ড ডেলিউশন পুয়ার হিম। এইরকম কমন রুব্রিক অনেকবার আমাদের ক্লিনিকে কিন্তু আমরা দেখতে পাই। এই বাম্বুসা যখন আমাদের ক্লিনিকে আসে, অনেক সময় বেশিরভাগ টাইমে আসে না ডেলিউশন পুয়ার স্টেজে, অনেক সময় আমাদের ক্লিনিকে আসে। আচ্ছা বলুন আপনারা, বুড়ো বয়স কার ভালো লাগে? কারোর কি ভালো লাগে এই বুড়ো বয়স? কারণ বুড়ো বয়সটা কিসের বয়স? আর এই বুড়ো বয়সে অনেক অনেক বিমারি বা অনেক অনেক অসুখ শরীরের মধ্যে চলে আসে। আর এই বুড়ো বয়সটা কার না ভালোবাসে? মানে কেউ কি ভালোবাসে? অনেক অনেক চিন্তাধারা, কুচিন্তাধারা মনের মধ্যে চলে আসে। আর এই রকম ভয় ও এনজাইটি নিয়ে অনেক অনেক বুড়ো বয়সের লোক আমাদের কাছে, আমাদের ক্লিনিকে আসে। আর এই রকম একটা পেশেন্টের উদাহরণ আমি আপনাদের কাছে দেব, সেটা আপনারা ভালোভাবে শুনবেন। একটা পেশেন্ট আমার কাছে এসে বলছে বৃদ্ধ বয়সে যে তার হাঁটুতে প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা হয়, সে হাঁটুটা নিয়ে আর চলতে পারে না, রাস্তাতে বার হতে পারে না, এতটা পরিমাণে তার ব্যথা যন্ত্রণা হয়। যখন আমি চলি ডাক্তারবাবু, তখন আমার হাঁটুতে প্রচণ্ড পরিমাণে পেইন হয়, যন্ত্রণা হয়, আমি কেঁদে পর্যন্ত ফেলি। এই জন্য আমি বাড়ির বাইরে বার হতে চাই না এই হাঁটুটাকে নিয়ে, বা এই হাঁটুর ব্যথার জন্য আমি বাড়ির বাইরে বার হতে পারি না। আমার মনে হয় এই হাঁটুটা নিয়ে আমি যদি চলতে যাই তাহলে আমি পড়ে যাব, আর আমি যদি পড়ে যাই তাহলে অন্যরা পরিশান হবে। আর এই পরিশানির জন্য, যাতে অন্যরা আমার জন্য পরিশানি না হয়, তার জন্য আমি আর বাইরে যেতে পারি না। এবং এমন এমন সময় এতটা পরিমাণে ব্যথা যন্ত্রণা হয় যে আমি কেঁদে পর্যন্ত ফেলি। এবং যদি আমি বাড়ির বাইরে যাই আর কেউ যদি আমার জন্য তারা তকলিফে পড়ে, মানে আমার কিছু উপকারের জন্য তাদের যদি তকলিফে পড়ে, আর এই জন্য আমি বাইরে যাই না গো, আমি খুবই দুর্বল হয়ে গেছি, আমি ব্যথা যন্ত্রণার জন্য ছটফট করছি, অসহনীয় ব্যথা যন্ত্রণা হচ্ছে আমার, আমি এখন থেকে ঘরেরতেই থাকি, আমি ঘরের বাইরে আর যাই না গো ডাক্তারবাবু। আমার 2টি মেয়ে আছে, সেই ব্যক্তি বলছে আমার 2টি মেয়ে আছে, সেই 2টি মেয়ে বিয়ে হয়ে গেছে, তারা এখন শ্বশুর বাড়িতে থাকে, আর একটা ছেলে আছে সে বিদেশে কাজবাজ করে, আর আমরা 2 বুড়ো বুড়ি আমরা বাড়িতেই থাকি, আমি আছি আর আমার হাজব্যান্ড আছে, দুজনেই আমরা বাড়িতে থাকি। এখন তাহলে আমাদের কি হবে? আমাদের দেখভাল করার কোনো লোক নেই। কিন্তু আমার যে 2 মেয়ে আছে ডাক্তারবাবু, তারা আমাকে হেল্প করতে চায়, তারা আমাদেরকে দেখাশোনা করতে চায়, কিন্তু আমরা তার হেল্প নিই না গো। কারণ আমার হেল্প করার জন্য তাদের শ্বশুর বাড়িতে তাদের কাজ যদি ডিলে হয়ে যায়, তারা যদি কোনো অসুবিধা হয় তাদের সংসারে, তার জন্য আমরা বারণ করে দিই। মানে আমার জন্য তার শ্বশুর বাড়ির প্রতি ওই মেয়ে দুটোর ধ্যান চলে যাবে, আর যার জন্য তারা পরিশানি হতে পারে সেই শ্বশুর বাড়িতে। তো আমার জন্য তার যে তকলিফ হোক, এটা কিন্তু আমি চাই না ডাক্তারবাবু। এই জন্য আমি আমার মেয়েদেরকে বারণ করে দিই। কি বলবো ডাক্তারবাবু, অনেক অনেক সময় এতটা পেইন হয় আমি কেঁদে ফেলি, ঘুম হয় না, অনেক অনেক চিন্তাধারা মনের মধ্যে চলে আসে। এই চিন্তাধারাটা চলে আসে যে আগে গিয়ে কি হবে আমার, বা আগে ভবিষ্যতে আমার এই হাঁটুটা নিয়ে কি হতে চলেছে, এই নিয়ে আমার খুবই টেনশন হয়। এখন পেশেন্ট বলছে ডাক্তারবাবু আমি অনেক অনেক ট্রিটমেন্ট করেছি। কি ট্রিটমেন্ট করেছি? না হোমিওপ্যাথি করেছি, আয়ুর্বেদিক করেছি, ইউনানি করেছি, অনেক অনেক ম্যাসেজ অয়েল করেছি, মানে অনেক অনেক আয়ুর্বেদিক জড়িবুটি দিয়ে মালিশও করেছি, কিন্তু কোনো উপকার হয়নি। রিসেন্ট আমি 2 বছর ধরে হোমিওপ্যাথিক ডাক্তার দেখাচ্ছি, সেটাতেও কিছু হয়নি। এখন আমি কমপ্লিটলি এখানে ফেসে গেছি, আমি কি করব কিছু বুঝতে পারছি না। তো আমার ছেলে বিদেশে থাকে, আপনার নাম করলো যে আপনি, আপনার কাছে পাঠিয়ে দিল, তো আমি আপনার কাছে এসেছি, আমি কমপ্লিটলি ফেসে গেছি, আপনি আমাকে কিছু করুন, আপনি আমার এই সমস্যা বা এই তকলিফ থেকে আমাকে বার করুন। আমি তখন ওই পেশেন্টকে জিজ্ঞাসা করলাম যে আপনার এইটাকে নিয়ে কি চিন্তা ভাবনা হয়, মানে এই যে রোগ, এর নিয়ে আপনার মনে কি টেনশন হয়, কি চিন্তা ভাবনা হয়? তিনি বলল আমাদের বয়স হয়েছে, আমার যে এই হাঁটুর তকলিফ, আমার 2টি মেয়ে আছে, তারা তো শ্বশুর বাড়ি থাকে, আমার ছেলে আমাদের কাছে থাকে না, বিদেশে থাকে, তাহলে আমাদের যখন তকলিফ বেড়ে যাবে বা আমাদের যখন কোনো সমস্যা হবে বা কোনো টাকা পয়সার দরকার পড়বে, তখন আমরা কাকে বলবো, কাকে জানাবো? কারণ আমার মেয়ে দুটো তো শ্বশুর বাড়িতে থাকে, তখন আমাদের কি হবে, এই নিয়ে আমার একটা চিন্তা ভাবনা বা টেনশন হয়। আর দিনের পর দিন সমস্যাটা তো কমছে না, সমস্যাটা তো আরো বাড়তেই যাচ্ছে, আর বয়সটা তো আরো বেড়েই যাচ্ছে, তাহলে পরবর্তীকালে আমার কি হবে, এই নিয়ে আমার একটা টেনশন হয়। দেখুন ডাক্তারবাবু, আমার 2 মেয়ে আমার প্রতি কিন্তু ধ্যান দেয়, তারা আমাকে দেখতে চায়, কিন্তু আমাদের এমন এমন মনে হয় যে আমার প্রতি তাদেরা ধ্যান দেয় না, বা আমাকে তারা দেখে না, এই রকম আমাদের মনে হয় বা আমার মনে হয়।
এখন আমার মনে হয় আমার বয়স হয়েছে, আমি একা হয়ে গেছি, আমার দেখভাল করার কোনো লোক চাই, তো আমাকে দেখার আর কোনো লোক এই মুহূর্তে আমার নেই, আমাকে কে দেখবে, এইটা ভেবে এবং ভবিষ্যতের কথা ভেবে এই দিনকে দিন ব্যথাটা বেড়ে যাচ্ছে। কি করব, আমার খুবই টেনশন এবং চিন্তা বেড়েই যাচ্ছে। পেশেন্ট বলছে যার জন্য আমরা অনেক কিছু করেছি। আমি তখন বললাম আপনি কার জন্য করেছেন? বলছে আমার 2-3টে ভাই বোন ছিল এবং তার উপরে আমার সংসার, মানে আমার স্ত্রী এবং আমার ছেলে মেয়ে। এইবারে দেখুন ডাক্তারবাবু, আমি আমার যে ইনকামের পুরো টাকাটা প্রথম আমি আমার মায়ের হাতে তুলে দিতাম, কারণ ওই যে ভাই বোন, ওদেরকে দেখাশোনা করার জন্য, ওদেরকে পড়াশোনা করানোর জন্য, ওদেরকে ভালো জায়গায় প্রতিষ্ঠিত করানোর জন্য। কিন্তু ওরা তো ভালো জায়গায় পৌঁছে গেছে, আমি সারা মাসের টাকাটা খরচা করে ফেলতাম, আমার হাতে একটাও টাকা থাকতো না। এখন দেখতে পাচ্ছি আমি কমপ্লিটলি ফেঁসে গেছি, মানে তারা আমাকে বেইমানি করেছে এবং তারা উপরন্তু আমাকে আরো খোঁটা দেয়। এই খোঁটা আমি সহ্য করতে পারি না, কারণ আমি কমপ্লিটলি ফেঁসে গেছি। আমি আমার নিজের জন্য কোনো কিছু রাখিনি, নিজের জন্য কোনো সঞ্চয় করতে পারিনি এবং তখন থেকে আমার একটা ভয় চলে এসেছে। আমি চিড়চিড়াপন হয়ে গেছি, আমি শান্তি পাচ্ছি না, আমার সব সময় টেনশন হয় এবং ভবিষ্যতের কথা ভেবে এবং মনে হয় মৃত্যুই ভালো, বেঁচে থেকে বা কি হবে, এদের জন্য এতটা করে সেই বদনাম পেয়েছি, কি করব, এই রকম মনে হয়। আর তারপর থেকে ধীরে ধীরে আমার এই তকলিফ বা আমার এই সমস্যাটা তৈরি হয়ে গেছে। আর এই কথাগুলো শুনে আমি তাকে বাম্বুসা 200 দিয়েছিলাম, কিন্তু সেই ব্যক্তি এই বাম্বুসা 200 4খানা ডোজেতে আরোগ্য হয়ে গিয়েছিল। পরবর্তীকালে তাদের সহকারী অনেক মেডিসিন দিতে হয়, সেগুলো আসে, কিন্তু বাম্বুসাই তার মেডিসিন ছিল। বাম্বুসাতে সেই ব্যক্তি পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিল। এই বাম্বুসাতে একটা কমন প্রেজেন্টেশন আছে, যেটা আমি এর আগে বলেছি না, ডেলিউশন অ্যালোং, হি ইজ অ্যালোং ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, ডেলিউশন হেল্পলেসনেস ফিলিং অফ অ্যান্ড ডেলিউশন পুয়ার হিম, এইরকম কমন রুব্রিক নিয়ে আমাদের ক্লিনিকে প্রায় আসে, যেমন এই পেশেন্টটা এসেছিল। আর এই রকম প্রেজেন্টেশন বাম্বুসার পেশেন্ট আসলে আমাদের কাছে এইরকম করবে, ডাক্তারবাবু আমার দ্বারাই এটা হলো না, আমি এটা করতে পারলাম না, আমি ওইটা করতে পারলাম না, এই রকম কমন কমপ্লেন নিয়ে আসবে। মানে খুবই কমজোরি হয়ে গেছি, আমি ঘরের কাজ করতে পারছি না, আমার দ্বারাই এটা হচ্ছে না, আমার দ্বারাই সেটা হচ্ছে না। এইটা বাম্বুসা এবং সিপিআর একটা কমন প্রেজেন্টেশন আপনারা বলতে পারেন। এই যে বাম্বুসার এত তকলিফে এবং এত কমজোরি কি করে আসে, এর পিছনে যদি আমরা যাই তো এখানে একটা বড় রুব্রিক পাওয়া যাবে। কি না, এটা হলো রেসপন্সিবিলিটি টু সিরিয়াস হয় নিজের কাজেতে, মানে এভরিথিং পারফেক্ট, মানে সব কিছুতেই এদের একটা পারফেক্ট চাই। এই জন্য এরা যেটা কিছু করতে যায় সেটা নিজের ঘরের কাজের জন্য হোক, নিজের কাজের জন্য হোক, বা বাইরের অন্যের কাজের জন্য হোক, বা কাজের জন্যই হোক। হ্যাঁ, তো এরা সেখানে কিন্তু 19-20 চায় না, পুরোপুরি পারফেক্ট চায়, একেবারে পারফেক্ট, সব জায়গাতেই এরা পারফেক্ট হতে চায়। কিন্তু এরা যখন সবার সাথে থাকে খুবই হেল্পফুল হয়, খুবই ডিক্টারিটোরিয়ালও হয়, এরা ডগমেন্টিকও হয়। যেমন আমি করছি তেমনই তোমরাও করো, এরা এই রকমই চায়। আর এই রকম যখন হয় না, মানে আমি যেমন করছি তুমি তেমন করো, আর এই রকম যখন হয় না, সেটা সংসারের মধ্যে হোক, নিজের কাজের মধ্যে হোক, বা বাইরের কোনো কাজের মধ্যে হোক, তার কাজের মধ্যে হোক, তাহলে যে আমি করছি তুমিও এইরকম করো, এইরকম যখন হয় না, তখন এরা খুবই চিড়চিড়াপন হয়ে যায়, খুবই ইরিটেটেড হয়ে যায়। কেন এরকম ইরিটেটেড হয়ে যায় দেখবেন, এটা তার সাথে যে তার হাজব্যান্ড বা তার ছেলে মেয়ে যখন ডাক্তারখানাতে তাকে নিয়ে আসে, তারাই বলে ডাক্তারবাবু এনা খুবই চিড়চিড়াপন, মানে ইনি খুবই পারফেকশনিস্ট হয়, মানে এইটা করো তো এইটা করো। আমার মা যদি বাম্বুসা হয়, তার ছেলে মেয়ে ডাক্তারখানাতে এসে বলবে যে আমার মা বললো যে এই কাজটা করো, তাহলে আমি সেই কাজটা করবো। আমি বললাম যে হ্যাঁ আমি কাজটা করে দেবো, না এই কাজটা করো, মানে এখনই করো। আমি বললাম হ্যাঁ আমি করতে তো যাচ্ছি, করবো তো কাজটা, কিন্তু না, আমার কথা মতো করতে হবে, তো এখনই তুমি এই কাজটাকে করে দাও। হ্যাঁ, এই রকম টাইপের হয়। আর যদি আমি সেই কাজটা রেখে দিই বা করি না, হ্যাঁ ওই কথা মতো যদি না চলি, তাহলে সে খুবই চিড়চিড়াপন হয়ে যাবে, আমার প্রতি খুবই ইরিটেট হয়ে যাবে। এইরকম তার হাজব্যান্ড এসেও বলবে বা তার ওয়াইফ এসেও বলবে যে না এ খুব চিড়চিড়াপন হয়ে যায়, আমার প্রতি খুবই চিড়চিড়াপন হয়ে যায় ওনার কথা মতো কাজ না করলে। তো এরকম সেম কমপ্লেন নিয়ে আমাদের কাছে বলে। এইরকম ছোট ছোট কথাতে এরা ইরিটেট হয়ে যায় তার ছেলে মেয়ের প্রতি, তার স্বামীর প্রতি। ইরিটেবিলিটি চিলড্রেন টু হোয়াট, ইমপেশেন্ট চিলড্রেন অ্যাবাউট হিজ, কোয়ালসাম ট্রাইফল অ্যাবাউট। এইটা খুবই একটা গুরুত্বপূর্ণ অ্যাডাপ্টেশন হয়। যখন এই রকমই এরা ঝগড়া করে, তখন এরা একটু একা থাকতে চায়, কারণ একা থাকলে এদের মনে খুব শান্তি মেলে। কোম্পানি অ্যাভারশন টু
কোম্পানি, ডিজায়ার ফর সলিড, মানে এরা দুঃখের সময় কোম্পানি চায় না। মানে কি কোম্পানি মানে লোকজন, মানে দুঃখের সময় এরা একটু একা থাকতে পছন্দ করে। তাহলে এরা হতাশাগ্রস্ত কেন হয়, দুঃখের মধ্যে কেন চলে যায়? কারণ এতটা পারফেক্ট করার পরেও কেউ যদি এর কথার উপরে কেউ যদি কথা বলে, বা এর কাজের উপরে কেউ যদি ভালো মন্দ কথা বলে দেয়, বা এই পারফেকশনিস্ট হওয়ার পরেও যদি কেউ কোনো খুঁত বার করে, তখন এরা সেটা নিতে পারে না, খুবই সেন্সিটিভ হয় এরা। ওই জন্য এরা এই রকম দুঃখের মধ্যে, ডেসপায়ারের মধ্যে চলে যায়। অফেন্ডেড ইজিলি, ইরিটেবিলিটি, রিপ্রোচ ফ্রম, কেউ কিছু বললে এদের মনে লেগে যায়, এতটা মনের গভীরে ডিপে লেগে যায় যে এরা যেটা সহ করতে পারে না, সেখান থেকে এরা আর উঠতে পারে না, কমপ্লিটলি স্যাডনেসে চলে যায়। তখন কমপ্লিটলি এনার্জি লসও হয়ে যায়। দেখুন, মন যদি চায় এই কাজটা করতে হবে, তাহলে শরীরও তার সাথ দেবে যে এই কাজটা করতে হবে, শরীরও শক্ত সমর্থ থাকবে। কিন্তু আপনার মন যদি খারাপ হয়ে যায়, মন যদি দুর্বল হয়ে যায়, হতাশাগ্রস্ত হয়ে যায়, তাহলে তার সাথে সাথে শরীরও হতাশাগ্রস্ত হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, তাহলে আপনি সেই কাজটা ভালোভাবে করতে পারবেন না। এই রকমই হয় এই বাম্বুসাতে। এই বাম্বুসা খুবই এই রকমই ভাবে লেজি হয়ে যায়। লেজিনেস অ্যাজ ইজ বর্নলে, পোস্টপন্ডিং এভরিথিং টু দ্য নেক্সট ডে, সব কাজেই বলে কালকে করব, আজ নয়। কারণ এই জন্যই তারা এইরকমই করে। স্যাডনেস বেকিং অফ, লেজিনেস বেকিং অফ, এই কাজ কেন করব, কি জন্য করব, কার জন্য করব, এত কিছু ভালো করেও যদি আমি নাম না পাই, তাহলে কেন করব, কার জন্য করব? আমার দোষ দেখে, আমার উপরে আঙুল তোলে, তাহলে আমি কেন করব? এখানেই এরা স্যাডনেস হয়ে যায়, এখানেই এরা ডিস্টার্ব হয়ে যায়, এখানেই এরা ইরিটেট হয়ে যায় এবং ডেসপায়ারে চলে যায়। এখন এদের এমন লাগে যে ব্যাস এখনই এখানে এটাই শেষ হয়ে গেছে, আর কিছু নয়, লাইফে বাঁচার কোনো অর্থই নেই। ডেলিউশন লাইফ ইজ মিনিংলেস, বা এভরিথিং ইজ মিনিংলেস। কেনই বাঁচবো, কার জন্য বাঁচবো, কার জন্য করব? ইনডিফারেন্স টু এভরিথিং টু, ইনডিফারেন্স উইথ হাজব্যান্ড টু, মানে সবকিছুতেই এরা ইনডিফারেন্স হয়ে যায়। এমনকি তার ছেলে মেয়েদের, তার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং তার হাজব্যান্ডের প্রতিও এরা ইনডিফারেন্স হয়ে যায়, মানে হতাশাগ্রস্ত, উদাসীন ভাব হয়ে যায়। এমনকি নিজের বাচ্চার থেকেও তারা আলাদা হয়ে যায়, তাদের আর এসব কিছু আর ভালো লাগে না, এতটা ইরিটেবিলিটি তাদের মধ্যে চলে আসে। কেয়ারিং অ্যাভারশন টু কেয়ারিং আদার্স, আগে দ্বিতীয় জনের প্রতি খুবই কেয়ার নিত, তাদের খবর নিত, এখন তাদের প্রতিও আর সেরকম কেয়ার নেয় না, তাদেরকে আর খবর নেয় না। নার্সিং অ্যাভারশন টু চিলড্রেন, নার্সিং অ্যাভারশন টু নার্সিং চিলড্রেন, মানে নিজের ছেলে মেয়েরা, সেরা যতই বড় হোক না কেন, বাবা মা তাকে তো ছেলেই মনে করে, ছোট বাচ্চারাই মনে করে, আর তাদেরকে দেখভালও করে, তাই তো? কিন্তু তারা যখন দিনের পর দিন কথা না শোনে, তার কথা মতো না চলে, তার উপরে দোষ ধরে, তাকে তকলিফ দেয়, তারপর তারা এই রকম করার ফলে তার বাবা মা তাদের প্রতি ধ্যান দেওয়া আস্তে আস্তে বন্ধ করে দেয়, তাদের প্রতি উদাস হয়ে যায়, ডেসপায়ারে চলে আসে, সবকিছুই তখন তারা বন্ধ করে দেয়। কারণ এর বাবা মা জানে যে এদেরকে আর বুঝিয়েই কি হবে, এরা তো আর বোঝে না। এমন একটা বয়স্ক রুগী যদি আপনার কাছে এসে বলে, বা কোনো ডাক্তারখানায় আমাদের কাছে এসে বলে, ডাক্তারবাবু আমার না সমস্ত পুঁজি বা সমস্ত অর্থ আমি আমার ছেলে মেয়েদের পিছনে লাগিয়ে দিয়েছি, তাদেরকে পড়াশোনা শেখার জন্য, তাদেরকে বড় করার জন্য, তাদেরকে একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত করার জন্য, আর জানেন ডাক্তারবাবু এখন কি হয়েছে, যে আমার এই যে সাকসেসটা পূর্ণ হয়েছে, কারণ এই ছেলেমেয়েরা খুবই বড় হয়েছে, খুবই বড় একটা বিজনেসম্যান হয়ে গেছে, বা বড় একটা চাকরি করছে, সমাজে তার অনেক নাম হয়েছে, সে ভালো বাড়ি করেছে, ভালো গাড়ি করেছে, অনেক ধনী ব্যক্তি হয়ে গেছে, অনেক টাকা পয়সার মালিক হয়েছে। কিন্তু হলে কি হবে ডাক্তারবাবু, এরা কিন্তু এইটা হয়ে আমাকে পুরো কমপ্লিটলি ফাঁসিয়ে দিয়েছে। কারণ যার জন্য আমরা এত কিছু আমি করেছি, সব কিছু খরচা করে দিয়েছি, আমি নিজের কিছু রাখি না, এখন আমার আর দেখার লোক নেই, আমরা দুই বুড়ো বুড়ি আমরা বাড়িতেই থাকি। কিন্তু তারা মাঝে মধ্যে আমাদের খবর নেয় যে বাবা মা বেঁচে আছে কি মরে গেছে, তারা এখন বাইরে থাকে, মাঝে মধ্যে বছরে একবার কি দুবার মরে গেছে কি বেঁচে আছি এইটা দেখবার জন্য তারা আমাদের কাছে আসে। এখন আমাদের টাকা নেই, আমাদের যদি কোনো কিছু হয়ে যায় আমরা কি করব, আমাদের কে দেখবে? এখন আমি কমপ্লিটলি ফেঁসে গেছি ডাক্তারবাবু, আর এখান থেকে আমাকে বার করুন আপনি এই সমস্যার মধ্যে থেকে। তো এটাই হচ্ছে এই বাম্বুসার একটা অ্যাডাপ্টেশন। এরা নিজেকে হেল্পলেস মনে করে, 4 সেকেন্ড ফিলিং চলে আসে, উইপিং ফ্রম 4 সেকেন্ড ফিলিং, ডেলিউশন অ্যালং হি, আর এখান থেকেই তার প্যাথোলজি স্টার্ট হয়ে যায়। তারপর স্যাডনেস, লেজিনেস,
ডেসপায়ার, এই সব কিছুই তার মধ্যে চলে আসে। এই জন্য অনেক অনেক পেশেন্ট যারা বুড়ো হয়ে যায় তাদের এই রকমই কমন প্রেজেন্টেশন থাকে, এবং ডাক্তারখানাতে এসে বলবে এই ব্যক্তিরা যে ডাক্তারবাবু আমার আর কেউ নেই, আমার এই তকলিফ থেকে, আমার এই সমস্যা থেকে আপনি আমাকে তাড়াতাড়ি বাঁচান বা বার করুন। লাইফ ডিজায়ার ফর ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড, এই রকম ডিজায়ার হয় তার যে প্লিজ এই তকলিফে আমি পুরো নিরাশ হয়ে গেছি, ডেসপায়ার, সাপোর্ট, ওয়ান্ট টু বি, আমার এখন সাপোর্টের দরকার হয়। যখন বা এখন এই নিরাশা অবস্থাতে কেউ যদি তাকে সাপোর্ট দেয় বা নিরাশা দেয়, কেউ যদি তাকে হিম্মত দেয়, তাকে খুব ভালোই লাগে, তার খুব সুবিধা হয়। লাইট দেয়, হেল্প দেয়, তবে তার সে আনন্দ পায়, কারণ এখন তার এটাই দরকার হয়। যদি আমরা সিপিয়া দেখি তাহলে সিপিয়াতে এইরকম কমপ্লিটলি মানে ইনডিফারেন্স হয়ে যায়, কিন্তু এই বাম্বুসার মধ্যে এইরকম কমপ্লিটলি আর স্ট্রেঞ্জ রুব্রিক আপনারা পাবেন না। সিপিয়াতে ইনডিফারেন্স লাইজ উইথ আইস ক্লোজ থাকে, হোয়ার আর ইমপেশেন্ট চিলড্রেন অ্যাবাউট ইস, এইরকম হয়। মানে ভালে তার বাচ্চা কাচ্চা তাকে যতই তকলিফ দিক না কেন, যতই সমস্যার মধ্যে ফেলে দিক না কেন, যখন সেই বাচ্চার কোনো কিছু প্রয়োজন হয় বা কোনো দরকার হয়, তখন এরা ইনডিফারেন্স হয়ে যায়, তখন এরা হুতাশ হয়ে যায়, মানে কিছু না কিছু করতে চায় সেই বাচ্চাদেরকে আবার হেল্প করার জন্য, তাদেরকে আবার দাঁড় করানোর জন্য। আর এইটাই হলো সিপিয়া, কিন্তু বাম্বুসা একটু আলাদা হয়, ঠিক এই রকমটা হয় না। এখানে একটা রুব্রিক আছে বাম্বুসাতে, ডেলিউশন আর্ম, ডেলিউশন আর্ম, আর্ম আর ভেরি স্টিপ, ডেলিউশন ব্যাক, ব্যাক ইজ লুজার, মানে এখন সে আর কিছু করতে পারছে না। আর্ম মানে একটা কাজের প্রতীক, হাত মানে শক্তির প্রতীক আমরা বলতে পারি, আর এই শক্তি তার আর কোনোটাই নেই, বেঁচেই নেই, সব হারিয়ে গেছে, আর সে আর কোনো কাজ করতেই পারছে না। এখন আর এর কোমর লুজ হয়ে গেছে, তার এখন সাপোর্টের প্রয়োজন হয়। এবার বুঝতে পেরেছেন, আমি কেটে কেটে বললাম। যদি আমরা বাঁশ দেখি তাহলে এরা ভিতর থেকে মানে বাইরে থেকে খুবই শক্ত দেখায়, কিন্তু ভিতরে ফাঁপা টাইপের থাকে। ঠিক তেমনই এই পেশেন্ট বাইরে থেকে খুবই শক্তপোক্ত দেখাবে, কিন্তু ভেতরে একেবারে পগলা হয়ে যায়। ডেলিউশন পুওর হি, মানে এর এখন আর কোনো ক্ষমতা নেই, এখন এর সাপোর্টের প্রয়োজন হয়। আর যখন এই সাপোর্ট নেওয়ার সময় যখন এদের সাপোর্ট মেলে না, তখন এরা একেবারে রেগে ক্র্যাশ হয়ে যায়। কার্সিং ডিজায়ার টু কার্স, কুয়ালসাম হয়ে যায়, ইরিটেবিলিটি হয়ে যায়, মুড চেঞ্জ হয়ে যায়, মুড চেঞ্জিয়েবল, অল্টারনেটিভ, মুড চেঞ্জিয়েবল, ইনডিফারেন্স, মুড চেঞ্জিয়েবল, ইনডিফারেন্স, অল্টারনেটিভ, উইথ স্যাডনেস, উইপিং, উইকনেস ফ্রম, এরকম একটা বড় রুব্রিক আছে। যখন মানুষ ভেঙে যায় তার সামর্থ্যটাও অনেকটা পরিমাণে ভেঙে যাবে, নিজেকে কম ভাবতে লাগে, উইপিং, উইকনেস ফ্রম যেটাকে বলা হয়। আর এদের উইকনেসের জন্য এদের সামর্থ্যটা অনেকটা পরিমাণে কমে যায়, ওনার ওন্ডেড হয়, এইলমেন্ট ফ্রম ওনার উন্ডেড, তখন এদের যে কাজ করার যে দরকার হয় সেটা একেবারে কমপ্লিটলি এনার্জিলেস হয়ে যায়, পুরোপুরি কমে যাবে। আর এই সময় না এরা কোনো পেইন সহ্য করতে পারবে না, উইপিং পেইন ফর্ম, প্রোস্টেশন পেইন ফর্ম, ইট ইজ হারসেলফ ফ্রম পেইন ফর্ম, এই জন্য এরা কোনো পেইন সহ করতে পারে না। এই জন্য অনেক অনেক ব্যক্তি যখন আপনাদের কাছে চলে আসে পেইনের কমপ্লেন নিয়ে, মানে ব্যথা যন্ত্রণার কমপ্লেন নিয়ে, তখন আপনাকে বিরক্ত করবে, এমন হচ্ছে তেমন হচ্ছে, এখানে হচ্ছে সেখানে হচ্ছে, ওখানে হচ্ছে, এইটা হচ্ছে সেইটা হচ্ছে, এইরকম বলবে, আমি সহ করতে পারছি না ডাক্তারবাবু। আর এইরকম যখন বলবে না, তখন হাফ কেঁদে কেঁদে বলবে আর হাফ ভালোভাবে বলবে, মানে আপনাকে দেখলে না একটা মায়া টাইপের লেগে যাবে এদেরকে দেখলে। লেজিনেস, স্যাডনেস ফ্রম, আচ্ছা এদের স্যাডনেস কখন আসে? যখন এদের ওনার উন্ডেড হয়ে যায়, তখন খুবই দুঃখ আসে, খুবই হার্ডও হয়ে যায়। যে কাজগুলি খুবই উৎসাহের সাথে করতো সেই কাজে আর এদের রুচি থাকে না, তখন এরা উদাসী হয়ে যায়, সেই কাজে এদের পুরোপুরি লেজিনেস চলে আসে। দিস ইজ লেজিনেস, স্যাডনেস ফ্রম, লেজিনেস অ্যাবর্জেন্ট টু ইউজুয়াল হাউসহোল্ড অর, এমনও রুব্রিক আছে রেস্টলেসনেস, আইডিয়াল হোয়েন, মানে আইডিয়াল থাকা, মানে বিনা কাজে না থাকা এরা একেবারে পছন্দ করে না, কিছু না কিছু করতে যায়, বিনা কাজে থাকতে চায় না। কিন্তু জিন্দেগিতে এমন অবস্থা হয়ে যায় এদের জীবনে যে কমপ্লিটলি এরা ডেসপায়ারে চলে যায়, কমপ্লিটলি লেজি হয়ে যায়, এবং যে কোনো কাজে এদের ঘৃণা এবং অনিচ্ছা চলে আসে। দ্যাট ইজ এনয় লেজিনেস উইথ, সমস্ত কিছুতে এরা একদম পুরো লেজিনেস হয়ে যায়। একটা রুব্রিক আছে কনফিডেন্স, ওয়ান্ট অফ সেলফ কনফিডেন্স, সাপোর্ট ডিজায়ার, confidence, want of self-confidence, feel failure himself, delusion wrong, everything goes from, delusion he cannot succeed, delusion everything will fail। এখন কি হয়, যে কোনো কাজ করার আগে এরা মনে করে যে আমি ফেল হয়ে যাব, আমি সাকসেস করতে পারবো না, এতটা কনফিডেন্স এবং ইনডিফারেন্স এতটা এরা নিচে নেমে যায়, তখন এরা প্রচন্ড পরিমাণে ডেসপায়ারে চলে যায়।
ডেসপায়ার্স ওয়ান্ট টু বি সাপোর্টেড। কিন্তু এই অবস্থাতে এদের এমন লাগে যে এই সব কিছুগুলো কন্ট্রোল কে করছে না, ডেক্স টিম করছে। ডেসপায়ার এভরিথিং কন্ট্রোল বাই ডেক্স টিম। এইরকম অনেক পেশেন্ট এসে বলে যে আমার লাইফ আমি পুরো নষ্ট করে দিয়েছি, ওনার জন্য সব কিছু খরচা করে ফেলেছি, আমার লাইফে আর কোনো কিছু বাঁচিয়ে রাখিনি। ডেলিউশন হেলথ, হি হ্যাজ রোরিং হিজ হেলথ। এখন এদের খুবই দুঃখ হয়, খুবই পেইন হয়, আর এই রকম দুঃখ নিয়ে এরা এখন আমাদের কাছে আসে, আমাদের ডাক্তারদের কাছে আসে এবং বলবে ডাক্তারবাবু এখন আমি আর কোনো জিনিসই হ্যান্ডেল করতে পারি না। এদের এমন মনে হয় এখন যে আমার পরিবারের জন্য, আমার বাচ্চার জন্য আমি কিছু করি, এটাই বাম্বুসার মেইন ফিলিং হয়। আর এতটা উইকনেস, দুর্বলতার পরেও দ্বিতীয় জনের প্রতি এই চিন্তা ভাবনা এদের মধ্যে চলে আসে। আর এই অবস্থা থেকে বাম্বুসা এখান থেকে বাইরে আসার জন্য পুরো কমপ্লিটলি ছটফট করে। এখন এদের মনে হয় আমার এই সিচুয়েশন থেকে কেউ যেন আমাকে বাইরে বার করুক, চেঞ্জ চাই নিজের লাইফে, চেঞ্জ, ডিজায়ার ফর লাইফ। আর এই জন্য এদের সাপোর্টের দরকার হয়। এদের মধ্যে না অনেক অনেক ফিয়ার দেখা যায়, অনেক অনেক ভয় এদের মধ্যে চলে আসে। কিরকম ভয়? মানে এদের মাথার যন্ত্রণা হচ্ছে, ভয়ে একেবারে পরিশান হয়ে যাবে যে মাথার মধ্যে মনে হয় ব্রেন টিউমার হয়ে গেছে, এরা ডাক্তারের কাছে সঙ্গে সঙ্গে চলে আসবে। ফিয়ার ক্যান্সার অফ ব্রেন টিউমার, ফিয়ার ক্যান্সার অফ, ফিয়ার লাং ইন ম্যামি, মানে লাংয়ের ভিতরে যেন ক্যান্সার হয়ে গেছে। ফিয়ার ভাটাইগো, মানে এই ভাটাইগো মাথার যন্ত্রণার জন্য এদের খুবই ভয় হয়, মনে করে আমার মাথার মধ্যে যেন টিউমার হয়ে গেছে। তো এই বাম্বুসায়ের মধ্যে মেন ফিলিং কি আছে যদি আমরা বলি? ডেলিউশন পুওর হি, হেল্পলেসনেস, ফিলিং অফ সাপোর্ট ওয়ান্ট টু বি, ডেলিউশন অ্যালোং ইন দ্য ওয়ার্ল্ড। এখান থেকে বার হওয়ার জন্য লাইট ডিজায়ার ফরে চলে যায়, ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড, কেননা ইমপেশেন্ট চিলড্রেন অ্যাবাউট হিজ। আর এই রকম থিম আমরা অনেক অনেক পেশেন্টের মধ্যে দেখতে পাই। এখান থেকেই এদের প্যাথোলজি স্টার্ট হয়। এলিমেন্ট ফ্রম ওনার উন্ডেড, ইরিটেবিলিটি, রিপ্রোচেস ফ্রম, এনজাইটি, মানি ম্যাটার অ্যাবাউট। এখান থেকেই এদের প্যাথোলজি স্টার্ট হয়। দিস ইজ বাম্বুসা। আমি একটা বাম্বুসার একটা শেষমেশ টিপস দিয়ে যাচ্ছি। রেস্টলেসনেস, ইরিজিলেশন, অ্যাক্টিং, মানে এদের যে অসুস্থতা আছে, এদের যে ইরিটেবিলিটি আছে, এটা কিন্তু ব্যক্ত করে না, এটা এদের কাজের মধ্যে দেখতে পাবেন। এই বাম্বুসা যখন উইকনেস হয়ে যায় তখন কিছু করতে পারে না, মনের মধ্যে খুবই চিড়চিড়াপন হয়ে যায়, কিন্তু সামনে এরা ব্যক্ত করতে পারে না। এটা এদের কাজের মধ্যেই সেইটাকে ব্যক্ত করে দেখায়। এলিমেন্ট ফ্রম অ্যাঙ্গার সাপোর্ট, এরা ব্যক্ত করে না। তো এরা ব্যক্ত কখন হবে? তাহলে এরা ব্যক্ত হবে যে এদের কাজের মধ্যে। যেমন দেখবেন একটা সুস্থ মানুষ যখন ঘরে কাজবাজ করে আর টেবিলে যখন একটা জিনিস রাখতে যায়, তাহলে সুস্থ শরীরে সুস্থ মনে সেই টেবিলে আস্তে করে সেই জিনিসটা রাখবে, খুব কম সাউন্ডের মধ্যে। কিন্তু মনে যখন অশান্তি থাকবে, শরীরে যখন এইরকম অশান্তি, ইরিটেট থাকবে, তখন সেই জিনিসটা জোরে ঠপ করে বসে দেবে, সাউন্ড করে বসে দেবে। আপনি দেখতে পাবেন যে কাজের মধ্যে ইরিটেবিলিটি আছে। দরজাটা হালকা করে দেওয়ার কথা, আস্তে করে দেওয়ার কথা, কিন্তু দরজাটা ঘুম করে লাগিয়ে দেবে, সাউন্ড করে লাগিয়ে দেবে। আপনার দেখে মনে হবে যে না, এর কাজের মধ্যে ইরিটেবিলিটি আছে। তো যাই হোক, আমি যতটা সম্ভব আলোচনা করলাম। তো আপনারা ভালো মন্দ বিচার করবেন। আপনারা আশা করছি এই ভিডিওটা দেখে অনেকটা পরিমাণে উপকার পাবেন। তো এই পর্যন্ত দেখা হবে একটি নতুন ভিডিওতে। যতক্ষণ একটা নতুন ভিডিও না নিয়ে আসি ততক্ষণ আমরা সুখে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।